বকশিসের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নিলেন কর্মচারী, 2 মিনিটে রোগীর মৃত্যু। স্বাধীনতার পর থেকে দেশের মোট বিদেশি ঋণের 78% নিয়েছে আওয়ামী লীগ সরকার। জানাবো ডোনাল্ড ট্রাম্প আসছে ঢাকায়, বিক্রি হলো 550 টাকা কেজি দরে। এবং সর্বশেষে জানাবো সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বকশিসের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নিলেন কর্মচারী, 2 মিনিটে রোগীর মৃত্যু। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বকশিসের টাকাকে কেন্দ্র করে এক মুমূর্ষু রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মাস্ক খুলে নেওয়ার মাত্র 2 মিনিটের মাথায় দীপালি শিকদার নামের ওই রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিকালে হাসপাতালে চত্বরে মৃত রোগীর স্বজন ও হাসপাতাল স্টাফদের মধ্যে হাতাহাতি সংঘর্ষ হয়। পরে আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীপালি শিকদার বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খড়কি গ্রামের শঙ্কর শিকদারের স্ত্রী। স্বজনরা জানান তীব্র শ্বাসকষ্ট নিয়ে দুপুর 2:45টার দিকে তাকে শোভাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। দীপালিকে রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত করোনা বিল্ডিং এর মেডিসিন ইউনিটে স্থানান্তর করেন এবং জরুরি ভিত্তিতে টানা 2 ঘন্টা নিরবিচ্ছিন্ন অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু শয্যা সংকট ও অক্সিজেন পয়েন্টের অব্যবস্থাপনার কারণে তাকে একটি ট্রলিতে রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল। নিহতের ভাই মিলন হাওলাদার অভিযোগ, দীপালি যখন অক্সিজেনের সহায়তায় বাঁচার লড়াই করছিলেন ঠিক তখনই মেডিসিন ইউনিট 1 এর কর্মচারী সোহেল সেখানে উপস্থিত হন। মিলন জানান পার্শ্ববর্তী অন্য এক রোগীর স্বজনরা ট্রলিটি নেওয়ার জন্য সোহেলকে 200 টাকা দেয়। টাকার লোভে অন্ধ হয়ে সোহেল আমার বোনের ছটপটানি উপেক্ষা করেই অক্সিজেনের লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। আমরা হাত পা ধরলেও তিনি শোনেননি। অক্সিজেন খোলার ঠিক 2 মিনিটের মাথায় আমার বোনের মৃত্যু হয়। এটা মৃত্যু নয়, এটা খুন। দীপালির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্ষোভে ফেটে পড়ে। তারা অভিযুক্ত কর্মচারী সোহেলকে কলার চেপে ধরেন এবং টেনে হিস্টে বিচারের দাবি জানান। এক পর্যায়ে সোহেলকে গণধোলাই দেওয়া শুরু হলে হাসপাতালে অন্যান্য স্টাফরা কর্মচারীর পক্ষ নিয়ে স্বজনদের উপর চড়াও হয়। এতে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। আনসার সদস্য নিঠুর রঞ্জন জানান, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত স্বজনরা সোহেল নামের ওই কর্মচারীকে মারধর করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমরা দ্রুত হস্তক্ষেপ করি এবং তাকে উদ্ধার করে পরিস্থিতি শান্ত করি। তবে ওই রোগী আগে থেকেই গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন। সংঘর্ষের পরই অভিযুক্ত কর্মচারী সোহেল হাসপাতাল থেকে পালিয়ে আত্মগোপন করেছেন। হাসপাতালে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করলে অভিযুক্তদের বিষয়ে এখনও কোনো দাপ্তরিক বক্তব্য পাওয়া যায়নি। নিহত দীপালির পরিবার এই ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে হাসপাতালে পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি সোহেলকে অবিলম্বে স্থায়ী বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে। স্বাধীনতার পর থেকে দেশের মোট বিদেশি ঋণের 78% নিয়েছে আওয়ামী লীগ সরকার। উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকার 15.5 বছরে নতুন ঋণ নেয় 8,062 কোটি ডলার। চড়া সুদ ছাড়াও ঋণের বড় অংশই ছিল কঠিন শর্তের জালে বন্দী। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়বে আগামী অর্থ বছরে। ইতোমধ্যে চলতি মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে 400 কোটি ডলার। স্বাধীনতার পর থেকে দেশের মোট বিদেশি ঋণের মধ্যে 78% নিয়েছে আওয়ামী লীগ সরকার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় 2009 সালের শুরুতে ডলারের দাম ছিল 69 টাকা। তবে ক্ষমতা ছাড়ার সময় 2024 সালের আগস্টে দাম বেড়ে দাঁড়ায় 120 টাকা। এমনকি ব্যাংকে 132 টাকা দরের ডলার বিক্রি হয়েছে। একই সময়ের ব্যবধানে বেড়েছে বৈদেশিক ঋণের সুদের হারও। 2009 সালের শুরুতে বৈদেশিক ঋণের সুদ হার ছিল 4 থেকে 5%, কোনো খাতে আরও কম। এখন ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে 7 থেকে 9%। 2022 থেকে 24 সালে বৈশ্বিক মন্দার সময় এই হার আরও বেশি ছিল। চুক্তি অনুযায়ী মোট ঋণের মধ্যে 75% ঋণের সুদ ও বিনিময় হারই বাজার ভিত্তিক হবে। অর্থাৎ ঋণ যখন পরিশোধ করা হবে তখন বাজারে যে সুদ হার ও ডলারের দাম যা থাকবে ওই হারে পরিশোধ করতে হবে। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ডলারের দাম বেড়েছে 51 টাকা। এতে সমান হারে টাকার মান কমেছে। ঋণের মেয়াদ বাড়ানোর ফলে নিয়মিত বাড়তি সুদের পাশাপাশি দণ্ড সুদ বা সার্ভিস চার্জ পরিশোধ করতে হচ্ছে। এতে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে, যা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করছে। মোট ঋণের প্রায় 76% চড়া সুদ ও কঠিন শর্তের ঋণ। এসব শর্ত বাস্তবায়ন করতে গিয়েও সরকারকে ভোক্তার উপর চাপ বাড়াতে হয়েছে। এসব মিলে বৈদেশিক ঋণের অর্থ অপব্যবহারের ফলে সব চাপ পড়েছে জনগণের উপর। আওয়ামী লীগ সরকারের সময় বেপরোয়া বৈদেশিক ঋণ নেওয়ার কারণে এখন ওই সব ঋণ পরিশোধের চাপও বেশি। সরকারি বা বেসরকারি খাতের প্রতিটি ঋণের বিপরীতে রাষ্ট্র বা কেন্দ্রীয় ব্যাংক কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংকের গ্যারান্টি রয়েছে। ফলে অনেক ঋণ গ্রহীতা এখন দেশ
ছেড়ে পালিয়ে গেলেও বা জেলে থাকলেও ওই সব ঋণ এখন সংশ্লিষ্ট ব্যাংকে পরিশোধ করতে হচ্ছে। বেসরকারি খাতে ঋণ গ্রাহকের নামে ফোর্স লোন সৃষ্টি করে বাজার থেকে চড়া দামে ডলার কিনে ঋণ পরিশোধ করতে হচ্ছে। সূত্রমতে, স্বাধীনতার পর থেকে দেশের মোট বিদেশি ঋণের 78% নিয়েছে আওয়ামী লীগ সরকার, বাকি 22% নেওয়া হয়েছে অন্যান্য সরকারের আমলে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকারের সময়ে ঋণের প্রায় 550 কোটি ডলার পরিশোধ করেছে। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত শুধু সরকারি খাতে 400 কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে। আগামী অর্থবছরের সবচেয়ে বেশি বৈদেশিক ঋণ শোধ করতে হবে। এরপর থেকে ঋণ পরিশোধ কমতে থাকবে। সরকারি খাতের বৈদেশিক ঋণ শোধ করার নিয়ম হচ্ছে রাজস্ব আয় বা সংশ্লিষ্ট সংস্থা থেকে টাকা দেবে সরকার, ওই অর্থ দিয়ে ডলার কিনে ঋণ শোধ করা হবে। এখন অর্থনৈতিক মন্দায় রাজস্ব আয় কম হওয়ায় বৈদেশিক ঋণ শোধের জন্য টাকার যোগান রাজস্ব আয় থেকে দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে সরকারকে স্থানীয়ভাবে ঋণ নিয়ে তা দিয়ে ডলার কিনে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে। প্রতিবেদন থেকে দেখা যায়, আলোচ্য সময়ে দেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণ পরিমাণও বেড়েছে। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মাথাপিছু বৈদেশিক ঋণ বেড়ে দাঁড়ায় 607 ডলারে, অথচ 2009 সালের শুরুতে ছিল 169 ডলার। এই হিসাবে আলোচ্য সময়ে মাথাপিছু বৈদেশিক ঋণ বেড়েছে 438 ডলার। মাথাপিছু মোট বৈদেশিক ঋণের 70.51% আওয়ামী লীগ সরকারের আমলে বেড়েছে, বাকি 29.49% বেড়েছে অন্যান্য সরকারের আমলে। 2025 সালের ডিসেম্বরে মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ দাঁড়ায় 657 ডলারে। এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, আওয়ামী লীগ সরকার অর্থাৎ 2009 সালের শুরুতে দেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি ছিল 2,279 কোটি ডলার। ক্ষমতা ছাড়ার সময় 2024 সালের জুনে তা বেড়ে দাঁড়ায় 10,341 কোটি ডলার। আলোচ্য সময়ে দেশের বৈদেশিক ঋণ বেড়েছে 8,062 কোটি ডলার। সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, সরকারি খাতের বৈদেশিক ঋণ পরিশোধের চাপে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ যুদ্ধের অজুহাতে জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। ফলে এখন রেমিটেন্স, রপ্তানি আয়, বিদেশি বিনিয়োগ, বিদেশি ঋণ ও অনুদান বাবদ যেসব বৈদেশিক মুদ্রা আসে তা নিয়ে আমদানি ব্যয়, সেবা খাতের ব্যয়, বেসরকারি খাতে ঋণ পরিশোধ করার পর বাড়তি ডলার থাকছে না। ফলে রিজার্ভ থেকে অর্থ নিয়ে সরকারি খাতে ঋণ পরিশোধ করতে হচ্ছে, এতে রিজার্ভের চাপ বেড়েছে। অথচ আগে দৈনন্দিন আসা ডলার থেকে ওইসব ব্যয় মিটিয়ে যা উদ্ধৃত থাকতো তা দিয়ে সরকারি খাতে ঋণ শোধ করা হতো। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বছরে বৈদেশিক ঋণ বাবদ পরিশোধ করা হতো 150 কোটি থেকে 200 কোটি ডলার। এখন পরিশোধ এত বেড়েছে যে শুধু গত অর্থবছরই পরিশোধ করতে হচ্ছে প্রায় 450 কোটি ডলার। চলতি অর্থবছরে পরিশোধের পরিমাণ 500 কোটি ডলার ছাড়িয়ে যাবে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বৈদেশিক ঋণ বেশি মাত্রায় বৃদ্ধি পাওয়ায় এসব সে অনুপাতে দেশের রিজার্ভ না বাড়ায় এখন ঋণের বিপরীতে রিজার্ভের অনুপাত একেবারেই কম। এই অনুপাত এখন 23% নেমেছে। 2020 সালে যা ছিল 60%। সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক ঋণ নিয়ে সেগুলো উন্নয়ন খাতে ব্যয় করলে কিছুটা সুফল মিলত, কিন্তু ঋণের টাকার একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে। ফলে বিদেশি ঋণের টাকায় দেশের কিছুই করা হয়নি, বরং দেশ থেকে টাকা পাচার হওয়ায় দেশের দায় বেড়েছে। সাধারণত বৈদেশিক ঋণ নিয়ে যা দেশি বৈদেশিক মুদ্রা আয় হয় এমন সব প্রকল্পে ব্যয় করা হলে তাহলে পরিশোধের ক্ষেত্রে ঝুঁকি কম থাকে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যেসব ঋণ নেওয়া হয়েছে তার প্রায় সবই খরচ করা হয়েছে স্থানীয় মুদ্রা নির্ভর প্রকল্পে। ফলে দুভাবে ওই সব ঋণ অর্থনীতিতে ঝুঁকি সৃষ্টি করেছে। পাচার করে ও 2 স্থানীয় এক অর্থ আয় নির্ভর প্রকল্পে ব্যয় করে, যে কারণে এখন আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের বোঝা টানতে গিয়ে প্রত্যাশা অনুযায়ী রিজার্ভ বাড়ানো যাচ্ছে না। নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই নেতিবাচক প্রভাব আবারও বেড়েছে, যার সরাসরি ব্যয় বহন করতে হচ্ছে দেশের মানুষকে। ডোনাল্ড ট্রাম্প আসছে ঢাকায়, বিক্রি হলো 550 টাকা কেজি দরে। ঈদ উল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের খামারে বিভিন্ন জাতের কোরবানি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের এলবিনো জাতের মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কাণ্ড শুরু হয়েছে, বেশ সাড়া ফেলেছে। আকর্ষণীয় এই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে শরণার্থী ও উৎসুক জনতা ভিড় করেছে। তবে মহিষটি 550 টাকা কেজিতে লাইভ ওয়েটে বিক্রি হয়েছে ঢাকায় এক ব্যক্তির কাছে। ঈদের আগে নারায়ণগঞ্জ শহরে পাইকপাড়া এলাকায় রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে মহিষটি ঢাকায় নেওয়া হবে বলে খামার মালিক সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন বলেন, ডোনাল্ড ট্রাম্প নামে মহিষটি 1.5 মাস আগে বিক্রি হয়ে গেছে। ঢাকায় এক ব্যক্তি মহিষটি 550 টাকা কেজি দরে লাইভ ওয়েটে কিনে নিয়েছেন। এখন মহিষটির ওজন প্রায় 700 কেজি আছে। আগামী 23 বা 24 মে মহিষটি ঢাকায় ওই ক্রেতার কাছে ডেলিভারি করা হবে। সে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমাদের খামারে থাকবে। জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে নানা জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ কোরবানি পশুর পাশাপাশি দেখা মিলেছে ব্যতিক্রমী ওই গোলাপি মহিষের। খামারি তার নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিন
আকর্ষণীয় মহিষটি দেখতে আশপাশের উৎসুক জনতা ভিড় করছেন। মহিষটি দেখতে আসা শরণার্থী লুবনা আক্তার বলেন, ডোনাল্ড ট্রাম্পকে দেখে খুব ভালো লাগছে। মহিষটির মাথায় চুল দেখতে অনেকটা ট্রাম্পের মতো। এর মিল কি করে হয় তা বুঝতে পারছি না। আরেক দর্শনার্থী রানী আক্তার বলেন, ফেসবুকে মহিষটির ছবি ও ভিডিও দেখে খুব অবাক হয়েছি। মহিষটির হেয়ার স্টাইল দেখতে অনেকটা ট্রাম্পের মতো, তবে ট্রাম্পের মাথা গরম হলে মহিষটির মাথা ঠান্ডা।